মিঠি ছোড়া ধারাবাহিকে দেখেছিলাম কেস উঠেছে কোর্টে, হাজির হয়েছে নীলু, ক্রান্তি ভাই, ওখানে এসছে স্রোত, ওর বন্ধুবান্ধবও এসছে। ওদের পক্ষে যে উকিলবাবু আছেন তিনি একজন নামকরা উকিল, আর পুলিশের তরফ থেকে তো একজন উকিলবাবু আছেন। সওয়াল জবাব শুরু হচ্ছে। এদিকে স্রোতের বন্ধুরাও ভয় পাচ্ছে, যদি বেফাস কিছু বলে ফেলে তাহলে ওদেরও হয়তো জেল হাজত হয়ে যাবে, স্রোত তো ফেঁসে যাবেই। উকিলবাবু ওদের শিখিয়ে দিয়েছেন কিভাবে কি কথা বলতে হবে, বাড়তি কথা যাতে না বলে। এসেছিল রায়ও নীলুর সাথে দেখা করেছে। নীলু ভাবতে পারেনি যে ওর দিদিভাইও আসবে, হয়তো ওকে ক্ষমা করে দিতে পারেনি, কিন্তু মায়ের পেটের বোন, তাই দুই বোনই দেখা করতে এসছে। এই অবস্থায় যে নিজের বোনকে দেখবে ভাবতে পারেনি। নীলু ওকে অভিনন্দন জানিয়েছে, বলেছে আমি হয়তো মাসিমণি ডাকটা শুনতে পাবো না, কিন্তু অনেক ভালোবাসা রইল। বেশিক্ষণ ওখানে থাকতে পারেনি। সার্থক কিছুতেই কোর্টে যাবে না, ওর বাবা বোঝাচ্ছে পাশে থাকতে। ও এখন পুলিশের হয়ে সাক্ষ্য প্রমাণ দেবে, দাঁড়াবে না স্রোতের পাশে, বাবার কথাও শুনবে না, নিজের মতো কাজ করছে। তাই স্রোতের শ্বশুরমশাই কোর্টে গেল। রায় বেশিক্ষণ থাকতে পারেনি, বাচ্চাটাকে রেখে দিয়ে এসছে। সিমরানের অফিস হঠাৎই ছুটি হয়ে গেছে, যেদিন জয়েন করতে গেছে অফিসের কেউ মারা গেছে, তাই ছুটি। বাচ্চাটা ঘরের মধ্যে ছিল। সিমরান একটা পুতুল নিয়ে এসছে, সেইটা দেবে। ওখানে আছে অনির্বাণের মা। বাচ্চাটাকে নিয়ে ওরা খুব হই হুল্লোড় করছে। রায় অনির্বাণ দেখেছে স্রোতের শ্বশুরমশাই কোর্টে এসছে, বলেছে একদিন আমাদের বাড়িতে যাবেন, বাচ্চাটাকে দেখে আসবেন। বলছে সে তো যেতেই হবে। বললো সার্থক আসবে না? বলছে কি জানি, সার্থকের মতিগতি তো ঠিক লাগে না, আমি আমার মেয়ের কাছে আসবো না এটা হতে পারে? ওকে তো সাহস জোগাতে হবে। স্রোত তো ভয়ে আছে, কিন্তু ও ঠিক নীলুকে বার করে আনবে এরকমই একটা শপথ নিয়েছে। সবাই ভয়ে ভয়েই রয়েছে। এদিকে সওয়াল জবাব শুরু হয়েছে, নীলুকে জেরা করা হচ্ছে। ও অনেক পাস্ট হিস্ট্রি আসছে, সেগুলো উকিলবাবু প্রমাণ করতে চাইছে, কিন্তু নীলুর পক্ষের উকিল বলছে যে দেখুন, এই কেস নিয়ে আলোচনা করুন, আগে কি ঘটেছে সেগুলো তো প্রমাণ হয়নি, সেই নিয়ে কেন আপনারা বিচারকের সময় নষ্ট করছেন? বিচারকও তাই বললেন যে এই কেস নিয়ে আপনি সওয়াল জবাব করুন। নীলু অনেক অপরাধ করেছে, ওর জামাইবাবুকে ফাঁসাতে চেয়েছিল, ননদকে বিক্রি করতে যাচ্ছিল, অনেক রকম ও কাজ করেছে, এমনকি নিজের দিদিকে মেরে ফেলতে গেছিল। অনেক কেস ঝুলছে, কিন্তু কিছুই প্রমাণ হয়নি, কিন্তু সেগুলো উকিলবাবু বলতে পারছে না। নীলুর পক্ষের উকিল আটকে দিচ্ছে। এবার নীলুকে জিজ্ঞেস করেছে আপনি তো গয়না বিক্রি করতে গিয়েছিলেন, আর নিশ্চয়ই ক্রান্তি ভাইয়ের সাথে আপনার যোগাযোগ ছিল, ডাকাত দলের কাছে আপনি চলে গেলেন। বলছে আমি গয়না বিক্রি করতে গিয়েছিলাম, কিন্তু আমি একটা গলির মোড়ের গয়নার দোকানে গেছিলাম। উকিলবাবু বলেছেন যে আপনার ফোনের লোকেশান ট্র্যাক করে আমরা বুঝেছি ওখানেই গিয়েছিলেন। দোকানের যারা মালিক তারাও বলেছে, আপনার ছবি দেখে চিহ্নিত করেছে। বলছে ওটা দেখে কি প্রমাণ করা যায় সেই মহিলা আমি ছিলাম? আমি গিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমার গয়নাগুলো বিক্রি করিনি। তখন উকিল বলছে মিথ্যে কথা বলছে, ও গিয়েছিল, ক্রান্তি ভাই ওকে কিডন্যাপ করে নিয়ে গেছিলো, কিন্তু কোনো কিছুই প্রমাণ হয়নি। নীলুর মুখ থেকে শুনতে চাইছে। নীলু বলছে আপনি তো আমার মুখে আপনার কথা বসিয়ে দিচ্ছেন, আমি কি একবারও বলেছি যে আমি গয়না বিক্রি করেছি, বা ক্রান্তি যে দেশদ্রোহী, ডাকাত, এই সব কথা কেন বলছেন? ওর দলের কোনো লোকই ধরা পড়েনি, ওরা কেউ এগিয়ে আসেনি, ক্রান্তি শিখিয়ে দিয়েছিল। ক্রান্তির যে দল আছে এটা প্রমাণ করতে চায় না, ক্রান্তি একাই, আর নীলুকে বিয়ে করেছে, ওরা এখন স্বামী স্ত্রী। কিছুতেই পুলিশের তরফ থেকে যে উকিল আছে প্রমাণ করতে পারছে না, স্রোতও কোনো রকম সহযোগিতা করবে না এরকম বুঝতে পেরেছে। সার্থক সেদিন আসেনি, পুলিশ ডাকলে তখন আসবে। যে মহিলা পুলিশ অফিসার ধরেছিল ক্রান্তি ভাই আর নীলুকে, তার মুখ শুকিয়ে যাচ্ছে। উল্টো দিকের উকিল অসম্ভব
কঠিন। তার জেরার কাছে টিকতে পারছে না। কি করে প্রমাণ করবে যে নীলুকে কিডন্যাপ করেছিল ক্রান্তি ভাই, ওদেরই দলের লোক, দেশদ্রোহী কাজকর্ম করছে। এদিকে রাই অনির্বাণের দেরি হয়ে গেছে, বাড়িতে বাচ্চাটাকে রেখে এসছে, তাই তাড়াতাড়ি করে বেরিয়ে চলে গেছে। বাড়ি পৌঁছতেই নমিতাদি খুলে দিয়েছে। বলল, বিল্লি কোথায়? বলল, তোমার মেয়েকে তো ওই সিমরান দিদিভাই তার নিজের ঘরে নিয়ে গেছে। বলছে, সে কি? বলল, হ্যাঁ, ও তো অফিস থেকে চলে এসছে। অনির্বাণ বলল, অফিস থেকেও চলে এলো? ঘরের মধ্যে গিয়ে দেখছে বিছানাতে বিল্লিকে রেখেছে আর হাসি মজা করছে, একটা টেডি বিয়ার সামনে আছে। খুব রাগ করছে রাই। সিমরান বলছে, দেখো বিল্লির সাথে আমি কত খেলছি, খুব ভালো মেয়ে, একবার কাঁদছিল, ঘুম ভেঙে গেছে, তাই আমি ওকে এখানে নিয়ে এসেছি। রাই অবাক চোখে তাকিয়ে আছে। ও প্রিম্যাচিওর বেবি, ডাক্তারবাবু কড়া নির্দেশ দিয়েছেন বিছানায় রাখা যাবে না, ইনফেকশান হতে পারে। কিন্তু সিমরান এটা কী করছে? ওকে বিছানায় রেখেছে, ওর বেবি কটে রাখেনি। ও খুব বিরক্ত। তখন বলছে যে, আচ্ছা তুমি কেন ওকে বিছানায় রেখেছো? বলল, ওর বেবি কটটা আনা হয়নি। ওর শাশুড়ি মা কথা শোনাচ্ছে, বলছে যে তুমি তো ছিলে না, তোমার মেয়ে কান্নাকাটি করছিল, এই সিমরানই ওকে ভুলিয়ে রেখেছে। ও বুঝতে পেরেছে কে ভালোবাসে না বাসে। সিমরান না থাকলে যে তোমার মেয়ের কী হতো? বলল, কেন? নমিতাদি তো ছিল। বলছে, কাজের লোকের ওপর তুমি নির্ভর করে মেয়েটাকে রেখে দিয়েছো ওই তোমার বোনকে ছাড়ানোর জন্য? যে এত অপরাধ করেছে তার কি শাস্তি হয়ে গেল? যাবজ্জীবন হলো? যাবজ্জীবন হলে তো কিছুদিন পর ছাড়া পেয়ে যাবে, নাকি ফাঁসি হলো? অবাক হয়ে তাকিয়ে আছে। বলছে, আন্টি আপনিও তো ছিলেন। বলছে, আমি কি তোমার বাচ্চার দেখাশোনা করব? অনির্বাণ বলছে, তুমি চুপ করো, তুমি কথা বলো না। নমিতাদিকে ডাকলো, বলল, তুমি বিল্লিকে নিয়ে যাও। ওখান থেকে নিয়ে গেল। ওর জন্য নিত্য নতুন জিনিস নিয়ে আসছে সিমরান, তাই রাগ করছে রাই। বলছে, দেখো তোমার অবস্থা এখন সেরকম না, তুমি কেন এত খরচা করছো? কোন দিন জামা আনছো, কোন দিন খেলনা আনছো, এগুলোরও তো দাম আছে, কেন করছো? আমি চাই না আমার মেয়ে এইসব নিয়ে বড় হোক। ও ধীরে ধীরে বেড়ে উঠুক, ও জানতে শিখুক যে কোনো কিছু অনায়াসে পাওয়া যায় না। আমি সেইভাবে ওকে তৈরি করব। তখন ওর শাশুড়িমা বলছে যে আমাদের তো ওরকম অবস্থা না, সিমরান ওকে ভালোবাসে, সেই জন্য ওকে জিনিসপত্র কিনে দেয়, এতে অসুবিধের কী আছে? সিমরান বলল, দেখো আমি তোমার কথাটা বুঝতে পেরেছি, আমি ওকে ভালোবাসি, ও ভালোবাসার মতোই একটা বাচ্চা, তাই জন্য নিজেকে আর আটকে রাখতে পারি না, জিনিসপত্র কিনে আনি, এবার থেকে আর আনবো না। বলছে, তুমি কিছু মনে করো না, আমি জানি তুমি আমার মেয়েকে খুব ভালোবাসো, কিন্তু ও এই বদ অভ্যাস করতে দিও না। ও বুঝুক, বড় হয়ে উঠুক, আর ওর ইনফেকশান হতে পারে। ওর শাশুড়ি মাকে বলছে, ও তো বাইরের মেয়ে, কদিন হলো এসছে, ও কি জানে? আপনি তো জানেন কিভাবে মেয়েটা বেড়ে উঠেছে। ও কম স্ট্রাগল করেছে? একটা ছোট্ট প্রাণ, ও যে কিভাবে মেয়েটার জন্ম দিয়েছে সে বলাই বাহুল্য। ওই শাশুড়ি মাই বলেছিল বাচ্চাটাকে নষ্ট করে দিতে, কিন্তু নিজের জেদ বশে বাচ্চাটাকে জন্ম দিয়েই ছেড়েছে। সেই মেয়ে নিয়ে এখন অশান্তির সৃষ্টি হয়েছে। ও এরম চায় না। শাশুড়ি মাও ঝামেলা করছে, বলছে, এইটুকু একটা বাচ্চাকে ছেড়ে তুমি চলে গেলে একটা অপরাধী বোনের কাছে, কেন তুমি গেলে? বলছে, আমি তো একাই যেতে চেয়েছিলাম, অনির্বাণই তো আমাকে একা ছাড়লো না। বলছে, হ্যাঁ তুমি তো কচি খুকি, তুমি একা যেতে পারবে না, ওই জন্য অনির্বাণ তোমাকে সাথে সাথে নিয়ে যাচ্ছে। অনির্বাণও বুঝে পাচ্ছে না কেন ওর মা এত রিয়াক্ট করছে, কেন এত ঝামেলা করছে। ওর মা তো রাইকে পছন্দই করে না, সিমরানকে পছন্দ করে। সিমরান বাচ্চাটা দেখছে, বাচ্চাটাকে ভালোবাসছে, কিন্তু তার মাকে ভালোবাসতে পারছে না। ওদিকে কেস চলছে, গেছে স্রোতের শ্বশুরমশাই, স্রোত দেখে একটু ভরসা পেয়েছে, উকিলবাবুর সাথে আলাপ করিয়ে দিয়েছে, বলেছে ইনি আমার বাপি, এক নামে সকলে চেনে, বড় ডাক্তার, উকিলবাবুরও খুব সুনাম, দুজন দুজনকে খুব ভালোভাবেই চেনে। কি হতে পারে কেসের, স্রোতের যেন কোনো রকম সাজা না হয় সেই ভয়টাই পাচ্ছে ওর শ্বশুরমশাইও। ওর পাশে দাঁড়াতে চেয়েছে। যে কলেজের বন্ধুরা ওখানে আছে তারা স্রোতকে খুব ভালোবাসে, বলেছে বেচাল যেন কিছু বলবি না, মনে সাহস আনবি, উকিল তো জেরা করবেই। উকিলও ভাবছে এমন করে জেরা করবে যাতে ওরা
বেফাঁস কিছু বলে দেয়। পিয়ালবনিতে স্রোতের যে আঘাত লেগেছিল, গুলি করেছিল এই নীলু, সেটা সকলে উড়িয়ে দিচ্ছে। স্রোতও বলেছে না, ওটা মেজদিভাই ছিল না। আর পিয়ালবনি নামটা তো শুনেইনি নীলু বা ক্রান্তি ভাই। বলছে আমরা ওখানে যাইনি, ওদেরকে খুব মারধর করেছিল, বলেছিল স্বীকার কর যে তোরাই গেছিলি, তোর বোনকে মেরেছিলি, তাহলে স্রোত বলে কে ডেকেছিল। এই নিয়ে ওদের মধ্যে নানান ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে। কি করে প্রমাণ করবে যে নীলুই স্রোতকে গুলি করেছিল। সার্থক হয়তো আসবে, সেও প্রমাণ করার চেষ্টা করবে। ও চায় নীলুর যোগ্য শাস্তি হোক। ও ভালোবাসা দেখাচ্ছে নিজের স্ত্রীর প্রতি, কিন্তু বুঝতে পারছে না যে যাকে ফাঁসাতে চাইছে সে তার স্ত্রীর দিদি। এটা মেনে নিতে পারছে না স্রোত। দেখবো এবার কিভাবে বিচার হয়, রায় কী বেরোয়। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।